মুম্বাইয়ের সবচেয়ে উঁচু ইমারতের ৫০ তলায় বসে আছে এক বিলিয়নিয়ার বিহান সিংহানিয়া। তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, নাম আছে, কিন্তু শান্তি নেই। দুনিয়া তাকে মুম্বাইয়ের মুকুটহীন সম্রাট মনে করে। তার প্রাচুর্যের কারণে তার অফিসে প্রতিদিন হাজার হাজার মেয়ের বিয়ের প্রস্তাবের লাইন লেগে থাকে। কিন্তু সে ভাবে যে তাকে এমন এক মেয়েকে বিয়ে করতে হবে যে তার টাকাকে নয় বরং তাকে ভালোবাসবে এবং গরিবের দুঃখ বুঝবে। এক ভালো মেয়ের খোঁজে একদিন সে এই বিলাসিতা ছেড়ে ভিখারির পোশাক পরে নেয় এবং ভিখারির বেশ ধরে রাস্তায় ভিক্ষা করতে বেরিয়ে পড়ে, এটা ভেবে যে এই দুনিয়ায় কি এখনও মনুষ্যত্ব বেঁচে আছে, নাকি সেও সাধারণ মানুষের মতো অহংকারী লোকেদের পায়ের নিচে পিষ্ট হবে। এবং রাস্তায় ভিক্ষা করার সময় মানুষ তার সাথে যা করল এবং যখন বিহান সিংহানিয়ার আসল পরিচয় মানুষের সামনে এলো, তখন সবাই অবাক হয়ে গেল। আসুন ভিডিওটি শুরু থেকে বুঝি। কিন্তু ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক এই গল্পের রোমাঞ্চকর যাত্রা। মুম্বাইয়ের গগনচুম্বী ইমারতগুলোর মধ্যে সবচেয়ে উঁচু ইমারত সিংহানিয়া টাওয়ার্সের ৫০ তলায় বিহান সিংহানিয়া তার আলিশান চেয়ারে বসে নিচে শহর দেখছিল। ২৮ বছর বয়সে বিহান টেক ওয়ার্ল্ডের মুকুটহীন সম্রাট ছিল। তার তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। তার একটা সইয়ের দাম ছিল কোটি কোটি টাকা। কিন্তু সেই কাঁচের দেয়ালের ওপারে দেখা দুনিয়াটা যতটা রঙিন ছিল, বিহানের ভেতরের দুনিয়াটা ততটাই জনশূন্য ছিল। তার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তাকে মানুষ করেছিলেন তার কাকা, যিনি ভালোবাসা কম আর ব্যবসা বেশি শিখিয়েছিলেন। বিহানের কাছে সম্পর্ক ছিল না, বরং নেটওয়ার্ক ছিল। বন্ধু ছিল না, ক্লায়েন্ট ছিল। এবং ভালোবাসা, সেটা তো ছিল শুধু একটি পিআর স্টান্ট, যা তার কোম্পানির ইমেজ তৈরির জন্য ব্যবহার করা হতো। আজ তার কোম্পানির ১০ম বার্ষিকীর পার্টি ছিল। শ্যাম্পেইন বইছিল, হীরার হাড়গুলো চমকাচ্ছিল, এবং প্রত্যেকে বিহান সিংহানিয়ার সাথে হাত মেলানোর জন্য ব্যাকুল ছিল। কিন্তু বিহানের দম বন্ধ হয়ে আসছিল। স্যার, মিস্টার কাপুর আপনার ডিল সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। তার সেক্রেটারি কানে ফিস করে বলল। বিহান তার গ্লাসটি টেবিলের উপর সজোরে রাখল। আমি কুইট করছি, সে বিড়বিড় করে বলল। কি স্যার? সেক্রেটারি ঘাবড়ে গেল। আমি যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করো না। বিহান তার ব্লেজার খুলল, তার ৫০ লাখ টাকার ঘড়িটি খুলে টেবিলে ছুঁড়ে মারল এবং পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। তাকে শুধুই ভরং আর এই শোরগোল থেকে পালাতে হতো। সে তার স্পোর্টস কারে বসল না, সে হেঁটেই রাস্তায় বেরিয়ে পড়ল। বিহান হাঁটতে থাকল শহরের অভিজাত এলাকা থেকে দূরে, সেই গলিগুলোর দিকে যেখানে আলো কম এবং জীবনের সংগ্রাম বেশি ছিল। দুদিন ঘুরে বেড়ানোর পর হাঁটতে হাঁটতে সে শহরের একটি পুরনো এলাকা দাদারের সরু গলিগুলোতে পৌঁছে গেল। তার মুখে কয়েকদিনের বেড়ে ওঠা দাড়ি এবং চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। ক্লান্ত হয়ে সে একটি বন্ধ দোকানের শাটারের পাশে বসে পড়ল। খিদে তার পেটে মোচড় দিচ্ছিল। কোটি কোটি টাকার মালিক আজ খিদে কি জিনিস তা অনুভব করছিল। তখনই সে একটা সুগন্ধ পেল, আদা দেওয়া চা আর বড়া পাওয়ের সোদা গন্ধ। রাস্তার ওপারে একটি ছোট টং দোকান ছিল, টিনের ছাদ, কিছু প্লাস্টিকের চেয়ার আর একটা বড় পাতিল। সেখানে একটা মেয়ে কাজ করছিল। নাম ছিল ঈশানী। ঈশানী কোনো মডেল ছিল না, না সে দামি পোশাক পরেছিল। সে একটি সাধারণ সুতির সালোয়ার কামিজ পরেছিল। চুল একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধা ছিল এবং কপালে ঘামের ফোঁটা ছিল। কিন্তু তার হাসিটা ছিল যেন ঘন মেঘের মাঝখান থেকে সূর্যমুখী দিচ্ছে। সে গ্রাহকদের চা দেওয়ার সময় এমনভাবে কথা বলছিল যেন তারা তার পরিবারের সদস্য। বিহান তাকে দেখতে থাকল। সে দেখল কিভাবে একজন গরিব রিকশাওয়ালার কাছে টাকা কম থাকায় ঈশানী হেসে বলল, আরে কাকা, কাল দিয়ে দিও, পালিয়ে তো আর যাচ্ছি না। বিহানের সাহস হল না যে সে গিয়ে কিছু চাইবে। সে কখনো কারোর কাছে কিছু চায়নি। ঈশানী দোকান বন্ধ করতে যাচ্ছিল, এমন সময় তার নজর রাস্তার ওপারে বসে থাকা সেই ছায়ার ওপর পড়ল। তার মনে হল কেউ নেশাগ্রস্ত মানুষ। কিন্তু তারপর সে মন দিয়ে দেখল মানুষটি কাঁপছিল। ঈশানীর মন গলে গেল। সে শেষ দুটি বড়াপাও কাগজে মুড়িয়ে একটি মাটির ভাঁড়ে গরম চা নিয়ে রাস্তা পার হয়ে বিহানের কাছে এলো। ও ভাই সাহেব, ঈশানী ডাকল। বিহান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে সেই তেজ ছিল না যা বোর্ডরুমে থাকত, ছিল কেবল ক্লান্তি। এই নাও। ঈশানী চা আর বড়াপাও তার দিকে বাড়িয়ে দিল। খুব ঠান্ডা, এটা খেয়ে নাও, গায়ে জোর আসবে। বিহান তার দিকে তাকালো। আমার কাছে টাকা নেই। বিহান মিথ্যে বলেনি, তার ওয়ালেট তার কোটেই রয়ে গিয়েছিল। ঈশানী খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে এক অদ্ভুত সুর ছিল। আরে, আমি কি টাকা চেয়েছি? চেহারা দেখে তো ভালো ঘরের মনে হচ্ছে। মনে হয় সময়ের মার খেয়েছ। কোনো ব্যাপার না, সময়ের চাকা গুল, আবার ঘুরবে। নাও ধরো। বিহান কাঁপতে কাঁপতে চায়ের ভাঁড়টা ধরল। চায়ের প্রথম চুমুক তার গলা পুড়িয়ে দিল, কিন্তু মনে শান্তি দিল।
সেই বড়া পাওটা, যার দাম হয়তো 10 টাকা হবে, তার কাছে সেই 5 স্টার ডিনারের চেয়েও সুস্বাদু মনে হলো, যা সে প্রায়ই অর্ধেক ফেলে রেখে দিত। আরও লাগবে? ঈশানী জিজ্ঞেস করল। না, ধন্যবাদ। বিহানের গলা ভারী ছিল। আমার নাম ঈশানী, এখানেই কাছেই থাকি। যদি রাতে শোয়ার জায়গা না পাও, তবে সামনের মন্দিরের বারান্দায় শুয়ে পড়ো। সেখানে পুলিশ বিরক্ত করে মা। ঈশানী পরামর্শ দিল এবং নিজের জিনিসপত্র গুছিয়ে চলে গেল। বিহান সেখানেই বসে থাকে দেখতে থাকল। সে প্রথমবার কোনো মানুষের মধ্যে স্বার্থহীন মনুষ্যত্ব দেখল। সেই রাতে বিহান মন্দিরের বারান্দায় শুল। পাথরের মেঝে শক্ত ছিল, মশা কামড়াচ্ছিল, কিন্তু তার যে ঘুম এলো তা গত 10 বছরে কখনো আসেনি। বিহান ফিরে গেল না। সে ঠিক করল সেই জীবনকে আরও কাছ থেকে দেখবে। আমার কাজ চাই, বিহান পরের দিন ঈশানীকে বলল যখন সে দোকান খুলছিল। আমি বেশি কিছু জানি না, তবে ভারী জিনিস তুলতে পারি, বাসন ধুতে পারি। ঈশানী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। হাত তো তোমার খুব নরম, মনে হয় না কখনো পরিশ্রম করেছ। কিন্তু ঠিক আছে, আমার একজন সাহায্যকারীর দরকারও ছিল। দিনে 200 টাকা আর 3 বেলা খাবার পাবে। রাজি? রাজি। বিলিয়নের বিহান সিংহানিয়া তার জীবনের সবচেয়ে কম বেতনের ডিল পাকা করল। দিন কাটতে লাগল। বিহান এখন বীর হয়ে উঠেছে। সে ঈশানীর সাথে ভোর 5টায় মান্ডি যেত, আলু আর পেঁয়াজের বস্তা তুলত, চায়ের কাপ ধুত এবং গ্রাহকদের পরিবেশন করত। শুরুতে তার খুব কষ্ট হতো। তার শরীর ভেঙে আসত, হাতের তালুতে ফোসকা পড়ে গিয়েছিল। কিন্তু ঈশানীর সঙ্গ তাকে আটকে রাখত। সে দেখত ঈশানী কতটা আত্মসম্মানবোধ সম্পন্ন। তার বাবা অসুস্থ ছিলেন এবং বিছানায় ছিলেন। ঘরের সব খরচ, বাবার ওষুধ আর ছোট ভাইয়ের পড়াশোনা সব ঈশানী সেই ছোট দোকান থেকে চালাত। কিন্তু এই গল্পে একটা কালো ছায়াও ছিল, বিক্রম। বিক্রম এলাকার একজন ছোটখাটো ডিলার ছিল, যে নিজেকে অনেক বড় ব্যবসায়ী মনে করত। সে ঈশানীর বাগদত্তা ছিল, কিন্তু ভালোবাসার কারণে নয়, বরং ঈশানীর বাবা অসুস্থ হওয়ার আগে এই সম্পর্ক ঠিক করেছিলেন। বিক্রম 1 নম্বরের লোভী আর অভদ্র মানুষ ছিল। এক সন্ধ্যায় যখন বিহান দোকানে বাসন গোছাচ্ছিল, বিক্রম তার পুরনো বাইক নিয়ে সেখানে এলো। সে এসেই জোরে হর্ন বাজালো। এই ঈশানী, 2টো কাটিং চা আন জলদি। বিক্রম অর্ডার দিল যেন সে তার চাকর। ঈশানী চুপচাপ চা বানালো এবং বিহানকে ইশারা করল দেওয়ার জন্য। বিহান চা নিয়ে বিক্রমের কাছে গেল। বিক্রম ফোনে কারোর সাথে কথা বলছিল। আরে ডার্লিং, আর একটু অপেক্ষা। ওই বুড়োটা মরলেই এই দোকান বিক্রি করে আমি তোমার কাছে চলে আসব। এই ঈশানী তো শুধু একটা সিঁড়ি। বিহানের হাত থেমে গেল এবং চায়ের কয়েক ফোঁটা ছুলকে বিক্রমের প্যান্টে পড়ল। আবে অন্ধ, দেখতে পাস না? বিক্রম বিহানকে জোরে ধাক্কা দিল। বিহান পেছনে হোঁচট খেল, কিন্তু পড়ল না। তার মুঠি শক্ত হয়ে এলো। সে যদি বিহান সিংহানিয়া হতো, তবে এতক্ষণে এই লোকটির অস্তিত্ব মিটিয়ে দিত। কিন্তু এখন সে বীর। কি হয়েছে বিক্রম? ঈশানী দৌড়ে এলো। দেখো তোমার এই চাকরকে, আমার নতুন প্যান্ট নষ্ট করে দিয়েছে। এমন রাস্তার লোকজনকে কাজে রাখলে এটাই হবে। বিক্রম চেঁচিয়ে উঠল। ভুল হয়ে গেছে ওর, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঈশানী তার ওড়না দিয়ে মোছার চেষ্টা করল, কিন্তু বিক্রম তার হাত ঝটকিয়ে দিল। থাক, আর শোনো, কাল আমার জন্মদিনের পার্টি আছে। আমার 5,000 টাকা লাগবে, বন্ধুদের পার্টি দিতে হবে। বিক্রম নির্লজ্জের মতো বলল। কিন্তু বিক্রম, এইমাত্র বাবার ওষুধ এসেছে, আমার কাছে টাকা নেই। ঈশানীর গলা নিচু ছিল। তো যেখান থেকে হোক নিয়ে আয়, আমি জানি না। যদি আমার বেইজ্জতি আয় তবে ভেবে নিও। আর হ্যাঁ, কাল পার্টিতে রান্না করতে তোমাকেই আসতে হবে। কেটারিংওয়ালারা অনেক টাকা চাইছে। তোমার এই চাকরকেও নিয়ে এসো বাসন ধোয়ার জন্য। বিক্রম হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। বিহান ঈশানীর মুখ দেখল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা পড়তে দিল না। সে বিহানের দিকে তাকালো এবং ম্লান হাসল। চলো বীর, কাজ শেষ করি। বিহানের ভেতরে একটা আগ্নেয়গিরি ধিক ধিক করছিল। সে ঠিক করে নিয়েছিল যে সে ঈশানীকে এই নরক থেকে বের করবে। কিন্তু সে তখন জানত না যে বিক্রমের আসল খেলা তো কেবল শুরু হয়েছে। পরের দিন বিক্রমের পার্টি শহরের একটি সস্তা ব্যাঙ্কোয়েট হলে ছিল। বিহান আর ঈশানী সেখানে পৌঁছালো তো দৃশ্যটা অন্যরকম ছিল। এটা শুধু একটা জন্মদিনের পার্টি ছিল না, বরং বিক্রমের বাগদানের ঘোষণা ছিল। কিন্তু ঈশানীর সাথে নয়। বিক্রম হলের মাঝখানে এক অত্যন্ত গ্ল্যামারাস মেয়ের সাথে দাঁড়িয়েছিল। মেয়েটি লাল রঙের শিফন গাউন পরেছিল, হাতে ওয়াইনের গ্লাস ছিল এবং মুখে এক ক্রূর হাসি। সে ছিল নাতাশা। বিহান তাকে চিনত। নাতাশা মেহরা, তার প্রতিদ্বন্দ্বী মেহরা গ্রুপের উত্তরাধিকারী। সে বিহানকে বিয়ের জন্য অনেকবার প্রস্তাব পাঠিয়েছিল, যা বিহান সবসময় প্রত্যাখ্যান করেছে। বিহান দ্রুত মাস্ক পরে নিল, যাতে নাতাশা তাকে চিনতে না পারে। ঈশানী আর বিহান এক কোণায় দাঁড়িয়েছিল। বিক্রম মাইকে এলো। বন্ধুরা, আজ আমার জন্মদিনে একটা বিশেষ সারপ্রাইজ আছে। আমি আমার আসল জীবনসঙ্গিনীর সাথে পরিচয় করিয়ে দিতে চাই, নাতাশা। আর রইল কথা ওই বোকা ঈশানীর।
বিক্রম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ঈশানীর দিকে ইশারা করল। ও তো শুধু একটা টাইম পাস ছিল, ওর যোগ্যতা আমার বাড়ির চাকরানি হওয়ারও নেই। হলে হাসির রোল উঠল। নাতাশা মাইক নিল। ঠিক বলেছ ডার্লিং, দেখো ওকে, ছেঁড়া খড়া পোশাক আর মুখে সেই দারিদ্র। ঈশানী, তুমি এখানে ওয়েটারের কাজ করতে এসেছ না? যাও, মেহমানদের ড্রিঙ্ক সার্ভ করো। ঈশানীর আত্মসম্মান ধুলোয় মিশে গেল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে সেখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু বিক্রম তার হাত ধরে ফেলল। আরে এখনই কোথায় যাচ্ছ? এখনও তো কেক কাটা বাকি। আর হ্যাঁ, আমার জুতো একটু ধুলো লেগে আছে, পরিষ্কার করে দে। বিক্রম তার পা ঈশানীর দিকে বাড়িয়ে দিল। ঈশানী অপমানের ভারে নুয়ে পড়েছিল। সে যখনই ঝুঁকতে গেল, একটি শক্ত হাত তাকে ধরে ফেলল। এটা ছিল বিহান। বিহানের চোখে এখন সেই শান্ত হ্রদ নয়, বরং এক উত্তাল সমুদ্র ছিল। সে ঈশানীকে সোজা করে দাঁড় করালো এবং বিক্রমের চোখের দিকে তাকালো। নারীকে সম্মান করতে শেখো বিক্রম। বিহানের গলায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যা হলের শোরগোল চিরে প্রতিধ্বনিত হল। বিক্রম হাসল। ও, তো এটা তোমার নতুন প্রেমিক? এই চাকর আমাকে শেখাবে কি করতে হবে? বিক্রম বিহানকে চড় মারার জন্য হাত তুলল, কিন্তু সেই হাত বিহানের গাল পর্যন্ত কোনোদিন পৌঁছাল না। বিহান মাঝপথেই তার হাত ধরে ফেলল এবং এত জোরে মোচকে দিল যে বিক্রমের চিৎকার বেরিয়ে গেল। আহ, ছাড় আমাকে! নাতাশা রাগে এগিয়ে এলো। তুমি জানো আমি কে? পুলিশ ডাকো! বিহান বিক্রমকে ঝটকা দিয়ে ছেড়ে দিল। সে নাতাশার দিকে তাকালো এবং নাতাশার চোখ বিহানের চোখের সাথে মিলল। এক মুহূর্তের জন্য নাতাশা থমকে গেল। ওই চোখগুলো সে কোথাও দেখেছে, কিন্তু এই ছেঁড়াখড়া বেশে সে বিহান সিংহানিয়াকে চেনার কল্পনাও করতে পারছিল না। চলো ঈশানী। বিহান ঈশানীর হাত ধরল এবং তাকে সেই অপমানজনক পরিবেশ থেকে বাইরে নিয়ে এলো। বাইরে এসে ঈশানী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। এখন কি হবে বিহান? বিক্রম বলেছিল যে যদি আমি ওর কথা না শুনি তবে ও বাবার ওষুধের টাকা দেবে না। ও দোকান খালি করানোর হুমকি দিয়েছে। বিহান ঈশানীর কাঁধে হাত রাখল। কিছু হবে না ঈশানী, যতক্ষণ আমি আছি তোমার কেউ কিছু করতে পারবে না। চলো, বাড়ি চলো। সেই রাতে বিহান একটি সিদ্ধান্ত নিল। সে একটি পাবলিক বুথ থেকে একটি নম্বরে ডায়াল করল। হ্যালো, আমি বিহান সিংহানিয়া বলছি, সে বলল। ওপাশে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপরে ঘাবড়ে যাওয়া আওয়াজ এলো। স্যার, আপনি কোথায়? সারা দুনিয়া আপনাকে খুঁজছে। আমার কথা মন দিয়ে শোনো। আমার কাল সকালের মধ্যে বিক্রমের সব খবর চাই। ওর অবৈধ ব্যবসা, ওর ধার দেনা, সবকিছু। আর মেহরা গ্রুপের সাথে ওর কি ডিল আছে সেটাও। আর হ্যাঁ, আমার মার্সিডিজ তৈরি রেখো, কাল খেলা শেষ করার সময়। পরের দিন ঈশানীর দোকানে পুলিশ এলো, কিন্তু তারা ঈশানীকে গ্রেপ্তার করতে আসেনি। ম্যাডাম, আমরা খবর পেয়েছি যে আপনার দোকান অবৈধভাবে দখল করার চেষ্টা করা হচ্ছে। ইন্সপেক্টর বললেন। ঈশানী অবাক ছিল। তখনই একটি কালো চকচকে গাড়ি দোকানের সামনে এসে থামল। সেখান থেকে এক লোক নামল এবং ঈশানীর কাছে এলো। সে ঈশানীকে একটি খাম দিল। ম্যাডাম, এটা আপনার বাবার চিকিৎসার জন্য। শহরের সবচেয়ে বড় হাসপাতালে ওনার রুম বুক হয়ে গেছে। কিন্তু আপনি কে, আর এসব কেন? ঈশানী কিছুই বুঝতে পারছিল না। এসব আপনার এক শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে। সেই লোকটা বিহানের দিকে তাকিয়ে হালকা হাসল, যে দূরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল, এবং চলে গেল। ঈশানী বিহানের কাছে দৌড়ে গেল। বিহান, দেখো, কোনো ফেরেশতা সাহায্য করতে এসেছে। বিহান হাসল। হ্যাঁ, ভগবান ভালো মানুষদের সাহায্য অবশ্যই করেন। কিন্তু সন্ধ্যা হতে হতে গল্প এক ভয়ানক মোড় নিল। বিক্রম ক্ষিপ্ত হয়ে উঠেছিল। সে জানতে পেরেছিল যে তার জমির ডিলগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং পুলিশ তার পেছনে লেগেছে। তার মনে হলো এসব ঈশানীর কারণে হচ্ছে। অন্ধকার হতেই বিক্রম তার কিছু গুন্ডাদের নিয়ে ঈশানীর বাড়িতে পৌঁছাল। ঈশানী বাড়িতে একাই ছিল, কারণ বিহান তার বাবাকে হাসপাতালে শিফট করাতে গিয়েছিল। দরজা খোল ঈশানী। বিক্রম দরজা পিটল। তোর কি মনে হয়েছিল তুই আমার থেকে বেঁচে যাবি? আজ আমি তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। বিক্রম দরজা ভেঙে ফেলল। ঈশানী ভয়ে কোনায় গুটিসুটি মেরে বসে রইল। প্লিজ বিক্রম, চলে যাও, সে চিৎকার করল। আজ নয়। বিক্রম ঈশানীর কবজি ধরল এবং তাকে টেনে নিয়ে যেতে লাগল। আজ তোর এই শুভাকাঙ্ক্ষীও তোকে বাঁচাতে পারবে না। তখনই বাড়ির বাইরে একটি তীব্র আলো চমকাল। টায়ারের ঘর্ষণের শব্দ শোনা গেল। বিক্রম থামল। দরজায় একটি ছায়া দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে সেই ছেঁড়া খোড়া বিহান ছিল না। সে একটি কালো রঙের ইতালিয়ান স্যুট পরেছিল, সাদা শার্টের কলার খোলা ছিল এবং চোখে ছিল গভীর রাগ। তার পেছনে ৬ জন দীর্ঘকায় বডিগার্ড দাঁড়িয়েছিল। বিক্রম হাসল। আরে বাহ, চাকর কি সাহেবের পোশাক পেয়ে গেছে! কি নাটক এটা! বিহান ধীরে ধীরে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপের সাথে ঘরের তাপমাত্রা যেন কমে যাচ্ছিল। বিহান একটা ইশারা করল। চোখের পলকে ২ জন বডিগার্ড বিক্রমের গুন্ডাদের জাপটে ধরল।
বিহান আরও এক ধাপে গিয়ে বিক্রমের মুখের ঠিক সামনে চলে এলো। তবে আমি সেই হাতই শরীর থেকে আলাদা করে দেব, বিহান বলল। বিক্রমের ধরা আলগা হয়ে গেল। সে বিহানের চোখের দিকে তাকালো এবং এবার সে চিনতে পারল ওটা শুধু রাগ ছিল না, ওটা ছিল ক্ষমতা। তুমি তুমি কে? বিক্রম তোতলাতে লাগল। বিহান তার কাফলিংক ঠিক করল। আমি সেই যার নাম নেওয়ার আগে তোর মতো লোক 100 বার ভাবে, বিহান সিংহানিয়া। ঈশানীর মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে গেল। বিহান! বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিংহানিয়া? বিলিয়নিয়ার সিংহানিয়া? ঠিক চিনেছ, বিহান বলল। আর যে মেয়ের হাত তুমি ধরেছ সে আমার বন্ধু, আর আমার বন্ধুদের কেউ ছুতে পারে না। বিহান বিক্রমের মুখে একটা জোরালো ঘুষি মারল। বিক্রম ঘরের অন্য কোনায় গিয়ে পড়ল। নিয়ে যাও একে, পুলিশ বাইরে অপেক্ষা করছে, আর নিশ্চিত করো যেন ওর জামিন না হয়। বিহান তার গার্ডদের আদেশ দিল। ঘর খালি হয়ে গেল। এখন শুধু বিহান আর ঈশানী বাকি ছিল। ঈশানী দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে বিহান তার সাথে বস্তা তুলত, চা বানাত। সে দুনিয়ার সবচেয়ে ধনী লোক। ঈশানী, বিহান তার দিকে হাত বাড়াল। আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে মিথ্যে বলেছি। ঈশানী তার হাত ঝটকিয়ে দিল। কেন কেন করলে এই মস্করা আমার সাথে? আমার দারিদ্র্যের তামাশা দেখার জন্য? ধনীদের এটাই শখ হয় না, গরিবদের জীবন নিয়ে খেলা করা? তার চোখে এখন ভয়ের বদলে রাগ আর দুঃখ ছিল। না ঈশানী, এমনটা নয়। বিহান বোঝানোর চেষ্টা করল। আমি আমার আসল জীবন থেকে পালাচ্ছিলাম। আমার শান্তি চাইছিল, যা আমি তোমার কাছে পেয়েছি, তোমার সেই ছোট চায়ের দোকানে। শান্তি? ঈশানী তিক্তভাবে হাসল। তোমার জন্য এটা একটা অ্যাডভেঞ্চার ছিল বিহান, আমার জন্য এটা ছিল আমার জীবন, আমার সংগ্রাম। তুমি যেতে পারো, আমার তোমার সাহায্যের দরকার নেই। আমার সেই পুরনো বিহানকে চাইছিল, এই বিলিয়নের বিহান সিংহানিয়াকে নয়। বিহান স্তব্ধ হয়ে গেল। তার মনে হয়েছিল সত্যিটা বলে সে সব ঠিক করে দেবে, কিন্তু এখানে তো সব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে কিছু বলার আগেই ঈশানী তাকে দরজা দেখিয়ে দিল। বিহান ভারী কদমে বাইরে বেরিয়ে এলো। তার আলিশান গাড়িতে বসার সময় সে অনুভব করল যে সে বিক্রমকে তো হারিয়ে দিয়েছে, কিন্তু হয়তো ঈশানীকে হারিয়ে ফেলেছে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। নাতাশা তখনও বাকি ছিল, এবং যখন সে জানতে পারল যে বিহান বিক্রমকে জেলে পাঠিয়েছে এবং সে ওই চাওয়ালির জন্য ফিরে এসেছে, তখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। বিহান সিংহানিয়া! নাতাশা তার অফিসে বসে কাঁচের গ্লাসটি দেয়ালে ছড়ে মারল। তুমি আমাকে অপমান করেছ। এখন আমি তোমাকে সেই জিনিসটি হারাতে বাধ্য করব যাকে তুমি ভালোবাসো। ওই ঈশানীর খেলা এবার আমি শেষ করব। নাতাশা একটি নম্বর ডায়াল করল। হ্যালো কমিশনার, আমার একটা ফেভার চাই। দাদারে একটা অবৈধ দোকান আছে, কাল সকালেই ওটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিন, আর ওই মেয়েটার উপর চুরির অপবাদ দিন। পরের দিন সকালে ঈশানী যখন তার দোকানে পৌঁছাল, সে দেখল সেখানে পুলিশের ব্যারিকেড লাগানো আছে এবং একটি বিশাল বুলডোজার দাঁড়িয়ে আছে। বুলডোজারটি কোনো ক্ষুধার্ত পশুর মতো গর্জিয়ে দাঁড়িয়েছিল। এটা বেআইনি! ঈশানী চিৎকার করল। তার আওয়াজ বুলডোজারের শব্দে চাপা পড়ে যাচ্ছিল। আমার কাছে এই দোকানের কাগজ আছে। আমার বাবা গত 30 বছর ধরে এখানে পরিশ্রম করেছেন। আপনারা এটা এভাবে ভাঙতে পারেন না। ইন্সপেক্টর শের সিং, যার পকেটে নাতাশা মেহরার পাঠানো নোটের তাড়া গরম হচ্ছিল, সে একটা কুৎসিত হাসি হাসল। সে হাতে ধরা একটি জাল ওয়ারেন্ট বাতাসে উড়াল। কাগজ তো কাল রাতেই বাতিল হয়ে গেছে ম্যাডাম, শের সিং চিবানো পান থুতু দিয়ে ফেলতে ফেলতে বলল। এই জমি এখন সরকারি নয়, মেহরা ডেভেলপার্সের। আর তাছাড়া আমরা শুধু জবরদখল সরাতে আসিনি, খবর পেয়েছি যে এই চায়ের দোকানের আড়ালে তুমি চুরির মাল বিক্রি করো। মিথ্যে! ঈশানী কেঁপে উঠল। আমি জীবনে কখনো 1 টাকার বেইমানি করিনি। তল্লাশি নাও, শের সিং হাবিলদারদের আদেশ দিল। দুজন পুলিশ দোকানে ঢুকে বাসনপত্র ছুঁড়ে ফেলতে লাগল। তারা আটার কৌটো উল্টে দিল, চায়ের পাতা রাস্তায় ছড়িয়ে দিল। ঈশানী দৌড়ে তাদের থামাতে গেলে একজন মহিলা কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। তার কনুই ছড়ে গেল, রক্ত পড়তে লাগল। তখনই ভিড় চিড়ে একটি রূপালী রঙে পর্শে গাড়ি এসে সেখানে থামল। দরজা খুলল এবং নাতাশা বাইরে এলো। সে চোখে লাগানো দামি সানগ্লাস নাকের উপর ঠিক করে ঈশানীর দিকে তাকালো, যে ধুলোয় পড়েছিল। উফ, কত নোংরা এখানে! নাতাশা নাক সিটকাল। সে তার হাই হিল জুতো খটখট করতে করতে ঈশানীর কাছে গেল। তো এই সেই মেয়ে যার জন্য বিহান সিংহানিয়া তার স্ট্যান্ডের নিচে নামিয়েছে? ঈশানী মাথা তুলে নাতাশাকে দেখল। তুমি এসব কেন করছ? নাতাশা ঝুঁকে ঈশানীর কানে ফিসফিস করে বলল, কারণ তুমি সেই জিনিসটিতে হাত দিয়েছ যা আমার। বিহান, সে শুধু আমার, আর যে আমার হতে পারে না আমি তাকে অন্য কারোর হতে দিই না।
আজ তোমার দোকান যাবে, কাল তোমার ইজ্জত, আর পরশু তোমার বাবার নিঃশ্বাস। নাতাশা সোজা হয়ে দাঁড়াল এবং ইন্সপেক্টরকে ইশারা করল। ইন্সপেক্টর, ভেঙে ফেলুন এই আবর্জনা। বুলডোজারের ইঞ্জিন জোরে গর্জন করে উঠল। ড্রাইভার গিয়ার দিল। লোহার বিশাল থাবা ঈশানীর ছোট দোকানকির দিকে বাড়ল। ঈশানী চোখ বন্ধ করে নিল। তার বাবার পরিশ্রমকে মুছে যেতে দেখার সাহস তার ছিল না। কিন্তু সেই আঘাত কখনো এলো না। হঠাৎ সাইরেনের এক তীব্র শব্দ প্রতিধ্বনিত হল। কিন্তু এটা পুলিশের জিপের সাইরেন ছিল না। এটা ছিল একটি দীর্ঘ কনভয়। কালো এসইউভি গাড়ির এক বিশাল বহর সেখানে এসে থামল, যা পুলিশের গাড়ি আর বুলডোজারের রাস্তা ব্লক করে দিল। গাড়িগুলো থেকে কালো স্যুট পরা ডজন ডজন উকিল এবং প্রাইভেট সিকিউরিটি গার্ড নামল, আর সবচেয়ে মাঝখানের গাড়ি থেকে নামল বিহান সিংহানিয়া। এবার সে অসহায় ছিল না, না সে ছিল ক্রুদ্ধ প্রেমিক। আজ সে ছিল একজন ব্যবসায়ী, একজন টাইকুন, যে নিজের সাম্রাজ্য বাঁচাতে এসেছে। সে একটি গাঢ় নীল রঙের স্যুট পরেছিল, মুখে কোনো অভিব্যক্তি ছিল না, ঠিক পাথরের মতো শক্ত। থামুন! বিহানের গলার আওয়াজ এতটাই জোরালো ছিল যে বুলডোজারের শব্দও ভেকে হয়ে গেল। নাতাশার হাসি গায়েব হয়ে গেল। বিহান, তুমি এখানে কি করছো? এটা আইনি পদক্ষেপ। বিহান চেঁচিয়ে উঠল, তোমার খেলা শেষ নাতাশা। সে সাথে সাথে উকিলকে ইশারা করল। উকিল ফাইল খুলে পড়তে শুরু করল। নাতাশা মেহরা সরকারি জমি দখল করার জন্য জাল নথি তৈরি করেছেন এবং এই অপরাধে নাতাশা মেহরার নামে ভূমিদস্যুতার মামলা দায়ের করা হচ্ছে বিহান সিংহানিয়ার পক্ষ থেকে। এই শব্দগুলো নাতাশার কানে গলিত সীসার মতো ঢুকল এবং সে সাথে সাথে বিহানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বিহান, আমাকে ক্ষমা করে দাও, এই কেস ফিরিয়ে নাও, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। বিহান মুখ ফিরিয়ে নিল এবং গর্জিয়ে বলল, তুমি কেরিয়ার গড়ার যোগ্যই নাও। তুমি যদি বাইরে থাকো তবে গরিবদের ওপর জুলুম করবে। নাতাশা কাঁদতে থাকল, অনুনয় করতে থাকল, কিন্তু এখন আর কোনো লাভ ছিল না। সাথে সাথে দুজন পুলিশ অফিসার, যারা এতক্ষণ ঈশানীর চায়ের দোকান তছনছ করছিল, তারা বিহান সিংহানিয়ার নাম শোনা মাত্রই নাতাশাকে পাকড়াও করল। চলুন ম্যাডাম, অনেক বাহাদুরি দেখাচ্ছিলেন, এবার বুঝবেন ঠেলা। দুজন পুলিশ নাতাশাকে টেনে হিচড়ে নিয়ে গেল। বিহান ঈশানীর কাছে এলো, যে মাটিতে বসে কাঁদছিল। চলো ঈশানী, বিহান বলল, এখন তোমার এখানে কাজ করার আর দরকার নেই। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার সাথে। ঈশানীর চোখে খুশির জল ছিল। দুজন দুজনকে জড়িয়ে ধরল এবং জীবনের নতুন গল্পের জন্য তৈরি হল।